বাজেটে অন্য কাউকে পায় না। সামগ্রিক বাংলাদেশের অবস্থানে একজন ছেলের বাবা হওয়া আর একজন মেয়ের বাবা হওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো আমরা খুব খেয়াল করে দেখেছি যে আমরা যতই চেষ্টা করি না কেন আমি সবাইকে হ্যাপি করতে পারি না। গল্প শুনতে চাইলো আপনাকে আলাদা নিয়ে আমি টিকিটের প্রাইস আগে রাখবো, তারপরে শেয়ার করব। আমি শুধু আসিয়ার গল্পের কথা বলবো না, আসিয়া তো একটা রিপ্রেজেন্টেশন। জঙ্গলি এমন প্রথম ফিল্ম আমার ক্যারিয়ারে যেখানে স্ক্রিপ্ট রাইটিং এর একেবারে স্টেজ থেকে আমি সম্পর্কিত হতে পেরেছি, সংযুক্ত হতে পেরেছি। এই এক্সপিরিয়েন্স আমার এর আগে হয়নি, কারণ মেনলি আমরা হচ্ছে সবসময় পাণ্ডুলিপি পাই, আপনারা জানেন ডিরেক্টর আমাদেরকে পাণ্ডুলিপি পাঠান। তবে একটা ইয়াং টিম নিয়ে আমরা কাজ করেছি, তো এই টিমটা চাচ্ছিল যে এই কাজটা কোলাবোরেশনের মাধ্যমে হোক। এবং যেহেতু টিম প্রথম থেকে আমি জানি যে টিমের সাথে আমি সম্পর্কিত, টিম জানে যে আমাদের টিমে কে কে থাকতে পারে প্রবাবল, তো কাজটা খুব সহজ হয়েছে আমাদের জন্য, কারণ একজন আরেকজনের সাথে তখন আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ইজি হয়েছে। লম্বা সময় ধরে একসাথে কাজ করেছি এই টিমের সাথে, পার্টিকুলারলি ডিরেক্টর সাহেবের সাথে আমি এর আগে অনেকগুলো কাজ করেছি। আমাদের পরামন দুইতে উনি অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিলেন, দহনে উনি অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিলেন। ওনার ডিরেকশনে ওনার প্রথম সিনেমা শান করার অভিজ্ঞতা আমার আছে। তো এই টিমটার সাথে আমার এক্সপিরিয়েন্স নিয়ে কোনো ইস্যু ছিল না, আমার ট্রাস্ট ছিল। তো ওয়ান লাইনার যখন আমাদের কাছে আসলো গল্পের, যে প্লট নিয়ে আমরা কাজ করেছি, ওই ওয়ান লাইনার আমার জন্য আসলে গুড এনাফ ছিল ছবির সাথে সম্পর্কিত হওয়ার জন্য। আমার মনে হয় যে ওর বাজেটে অন্য কাউকে পায় না। আপনারাও তো কাজ করেন, রেগুলার কাজ করেন না? তো আমরা কাজ করার সময় আমাদের কলিগদের সাথে, আমাদের সহশিল্পীদের সাথে, ডিরেক্টর আর্টিস্টের সাথে যখন কারোর সাথে কোনো ম্যাজিক্যাল রিলেশন আপনার গড়ে ওঠে, সেটা কিন্তু এমন না যে সবসময় একজন আরেকজনকে অ্যাপ্রিসিয়েট করছেন, সাপোর্ট করছেন, ঝগড়াও করছেন, মারামারিও করছেন, কিন্তু কোনো একটা অদ্ভুত কারণে একজন আরেকজনকে বিশ্বাসও করেন। সেই জায়গাটা থেকে যখন রাহিমের সাথে আমার প্রথম যে সম্পর্কটা যেভাবে তৈরি হয়েছিল, সেটা যদি আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিই। পরমন দুইতে আমি সালমান শাহর একজন ফ্যান ছিলাম, যদি আপনাদের মনে থাকে। আমার ক্যারেক্টার নাম ছিল সুজন শাহ। তো আমাদের সেটে সালমান শাহর অরিজিনাল ফ্যান ছিল হচ্ছে রাহিম। তো আমিও ফ্যান ছিলাম, রাহিমও ফ্যান ছিল। আমাদের এই সুজন শাহ ক্যারেক্টারের অনেকগুলো জিনিস রাহিম আর আমার কিন্তু ডিসকাস করে করা, কারণ বাকিদের সবার থেকে সালমান শাহর কাজ আমরা বেশি দেখেছি, আমরা বেশি ওন করি তাকে। তো তখন থেকে যে ওর সাথে আমার একটা শুটিংয়ের বাইরে হয় না যে আমরা একজনের সাথে কথা বলে শান্তি পাই, আরাম পাই, ডিসকাস করি, তো রাহিমের সাথে আমার সেই জিনিসটা প্রথম থেকেই হয়েছে। রাহিম তার সিনেমার জন্য যে ধরনের কমিটমেন্ট চায়, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা 3 মাস 4 মাস 5 মাসে কোনো সিনেমা শেষ করতে পারিনি। শান করতেও আমরা অনেক সময় নিয়েছিলাম, জঙ্গলিতে তো সব রেকর্ড ব্রেকই হয়ে গেছে আমাদের, যেহেতু অনেক সময় নিয়ে আমরা স্ক্রিপ্টের পিছনেই আমরা অনেক সময় দিয়েছি। তো রাহিম মনে হয় এমন একজন কাউকে চাচ্ছিলেন যে দিনের শেষে ও যাকে বিশ্বাস করতে পারে, ও যাকে ফ্যামিলির মতো মনে করে, ও ভুল করলে অথবা ও যদি কোনো একটা কাজ সঠিকভাবে না করে, ওর বেস্ট আউটপুট না আসে, এমন একজনকে ওর দরকার ছিল যে ওকে বলে যে দিস ইজ নট ইউর বেস্ট অ্যান্ড আই নো ইউ ক্যান ডু বেটার দ্যান দিস। তো সেই জায়গা থেকে হয়তো আমি ওর একটু কাছাকাছি, ও হয়তো আমার উপরে বিশ্বাসটা রেখেছে, যে কারণে আমি আম থ্যাঙ্কফুল। আর বেস্ট অ্যান্সারের পরে আসলে রাহিম দিতে পারবে। আমাদের যত মেইন স্ট্রিম মিডিয়া আছেন তাদের সবার সাথে তো দীর্ঘদিনের একটা সম্পর্ক আমাদের। তো আমরা খুব খেয়াল করে দেখেছি যে আমরা যতই চেষ্টা করি না কেন আমি সবাইকে হ্যাপি করতে পারি না। এই চ্যানেলে গেলে ওই চ্যানেল কষ্ট পায়, এই সাংবাদিকের সাথে কথা বললে উনি রাতের বেলা বলেন যে আমাকে বাইট দিলেন না কেন। তো এটা আপনারাও বেটার জানেন, রাইট? কারণ এটা ভুল না, কারণ আমাদের কাজ আপনাদের কাজ কিন্তু একসাথে সম্পর্কিত, রাইট? তো আমরা একজন আরেকজনকে আমাদের সাপোর্ট দরকার হবে। ঈদের প্রোগ্রামের জন্য আমি কিন্তু অনেকগুলো চ্যানেল অলরেডি কভার করেছি। আমি মেইন টার্গেট ছিল যে সবার সাথে অ্যাটলিস্ট একবার হলেও আমার কোনো না কোনোভাবে দেখা হবে। তবে এইবার আমাদের টিমটা আসলে এতটা ইয়াং টিম, যে টিমে মনে করেন আমি রাহিম আমরা হচ্ছি সিনিয়রদের কাতারে আছি, তো বাকি সবার বয়স আমাদের থেকে যথেষ্ট ছোট। এবং এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ যে নিউ জেনারেশন অফ অডিয়েন্স বাংলাদেশে তৈরি হয়েছে তাদের এজটাও কিন্তু এরকম। আমরা কিন্তু ওদেরকে বিশ্বাস করি, ওদের উপরে অনেক রেসপন্সিবিলিটি কম বয়সে, কিন্তু দে মেড আ বিউটিফুল প্ল্যান। এবং সেটা হচ্ছে আমরা থাকে না যে আমরা এক কেন্দ্রিক প্রমোশন করি, যে আমরা যে প্রমোশন করলাম শুধুমাত্র গুলশান বনানীর মানুষ জানলো, এটা আমাদের কখনোই কাম্য ছিল না, কিন্তু তাদেরকে আমরা ছেড়েও যেতে চাই না। তো আমরা যখন কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আমাদের টোটাল প্ল্যান সাজিয়েছি, আমাদের মেন টার্গেট ছিল যে আজকে যারা গুলশান বনানী ধানমন্ডিতে আছেন তাদের কাছেও আমাদের
সিনেমার বার্তাটা যেন পৌঁছতে পারে। ঠিক একইভাবে বরিশালে, চিটাগংয়ে, ময়মনসিংহে যে ছেলেটা আছে, যে স্টুডেন্ট অথবা যে সিনেমা নিয়ে আগ্রহ প্রকাশ করে, তার নিউজ ফিডেও যেন অবশ্যই পৌঁছায়। এবং সবচেয়ে কম সময়ে, আপনারা জানেন যে আমাদের টাইম লিমিটেশনস থাকে, কারণ এর আগে অনেকগুলো কাজ করে আমাদেরকে এই প্রমোশনে নামতে হয়। তবে যেহেতু আমাদের সুন্দর একটা প্ল্যান ছিল, আমার বিশ্বাস যে প্রত্যেকটা সোসাইটিকে, প্রত্যেকটা সমাজের স্তরের স্টুডেন্ট থেকে শুরু করে সবাইকে আমরা একটু হলেও টাচ করে যেতে পেরেছি। এবং যতবার আমরা টাচ করেছি, আমরা একটা জিনিস ট্রাই করেছি, আমরা শুধুমাত্র নিজের সিনেমার কথা বলা ট্রাই করিনি, আমরা বাংলা সিনেমা দেখার জন্য তাদেরকে ইনভাইট করেছি। সো এটা যদি তাদেরকে মোটিভেট করে, আমি বলবো এটা আমাদের সমষ্টিগতভাবে আমরা একসাথে জিততে যাচ্ছি। তাহলে দ্যাটস ওয়াই এইবার সিনেমার হাইপ একটু বাকি সিনেমাগুলোর, বাকি বছরগুলোর থেকে একটু ডিফারেন্ট, অ্যান্ড আই এম রিয়েলি অ্যাপ্রিসিয়েটিং ইট, আই এম লাভিং ইট। গল্প শুনতে চাইলেও আপনাকে আলাদা নিয়ে আমি টিকিটের প্রাইস আগে রাখবো, তারপরে শেয়ার করব। সিনেমাটা আমরা প্রমোশন যখন স্টার্ট করেছিলাম, তখন আপনারা খেয়াল করেছেন যে আমাদের অ্যাকশন একটা প্যাটার্ন ছিল। সেই লুকটা দিয়ে কিন্তু আমাদের দর্শকদের সামনে আসা এবং দর্শকদেরকে একটা নতুন সিনেমাতে প্রথম 1 বছর আগে একটু হলেও ইন্টারেস্টেড ফিল করানো। ঠিক ইমিডিয়েটলি পরে আমরা এসেছি, এরপর আমরা একটা রোম্যান্টিক ইমেজ নিয়ে এসেছি, যেটা ওয়ার্ক করেছে। এরপরে আমরা টিজারের সর্বশেষ আমাদের একজন খুব 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 ইম্পর্টেন্ট কাস্টকে ইন্ট্রোডিউস করেছি লাস্ট 5 to 10 সেকেন্ডসে। এখন আপনারা বলতে পারেন যে এরকম কেন? যতগুলো এলিমেন্ট আমরা ইন্ট্রোডিউস করিয়েছি, কোনোটাই কিন্তু সিনেমার বাইরের না। শুধু আমাদেরকে এটা প্ল্যান করতে হচ্ছে আমরা কোনটা আগে করব, কোনটা পরে করব। এখন যেহেতু সিনেমা একেবারে রিলিজের টাইম, এবং আমরা আমাদের টিজার অলরেডি রিলিজ করেছি, ইনশাল্লাহ হয়তো ট্রেলারও আপনারা দেখে ফেলবেন। সিনেমাটা আমরা প্রথম বানিয়েছি, যদি আপনি আমাকে একটা জনরার অডিয়েন্সকে ফোকাস করে বলতে বলেন, আমি বলবো দ্যাট ইজ ফ্যামিলি অডিয়েন্স। আমি ওইভাবে বানানোর চেষ্টা করেছি যেন আমি আমার সন্তানকে এই সিনেমা দেখাতে পারি। আমার খুব ইচ্ছা থাকবে যে আপনারা, এবং এমন একটা ইম্পর্টেন্ট ইস্যু আমরা এখানে অ্যাড্রেস করেছি, একজন দুজন বলেছেন যে কোনো মেসেজ আমরা পাবো নাকি, সামাজিক মেসেজ পাবো নাকি। দেখুন, সিনেমাতে মেসেজ দিতে দিতে এই ধরনের কথা শুনতে শুনতে না আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি অনেকটা পিছিয়ে গেছে, যেখানে পৃথিবীর সব সিনেমা প্রথম ফোকাস হচ্ছে এন্টারটেনমেন্ট। তো আমাদের সিনেমার কাজ হচ্ছে আপনাদেরকে বিনোদিত করা। সেই বিনোদনের মাঝে আপনাদেরকে যদি একটা সুন্দর গল্প আমরা বলে যেতে পারি, যার রেশ সিনেমা হল থেকে বের হওয়ার পরেও আপনার ফ্যামিলির কাছে থেকে যাবে, বাসায় যাওয়ার পরে আপনারা হয়তো খাবার টেবিলে একটু ডিসকাস করবেন, আমার মনে হয় দ্যাট ইজ দি উইনিং মোমেন্ট ফর আস। কারণ মেসেজ দেওয়ার জন্য পোস্টাল সার্ভিসেস আছে, ডাকঘর আছে, রাইট? আমি এটা বলতে পারি যে একজন এই মুহূর্তে সামগ্রিক বাংলাদেশের অবস্থানে একজন ছেলের বাবা হওয়া আর একজন মেয়ের বাবা হওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে। একজন মেয়ের বাবাকে কিন্তু আর অনেক এক্সট্রা জিনিস মাথায় রাখতে হয়, এবং তা কেন রাখতে হয়? কারণ আমরা সেই বাচ্চাদেরকে আমরা সেই সেফটি, সিকিউরিটি, উই এনভায়রনমেন্ট দিতে পারি নাই। আমরা একটা বিচারও প্রপারলি ইনস্ট্যান্টলি করতে পারি না, সেটার জন্য আমাদেরকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। তো ভায়োলেন্স আমরা দেখিয়েছি, এটা রাইট, কিন্তু আমি সিনেমা দেখার পরে এতটুকু আপনাদেরকে কাছ থেকে জেনে নিব যে ভায়োলেন্স যদি রাইট মোটিভেশনের জন্য হয়, তখন সেই ভায়োলেন্সটা কিন্তু স্ট্যান্ড আউট করে, এবং এই মানুষটা, যে ক্যারেক্টারটাকে আপনারা দেখছেন, সে সোসাইটির রিপ্রেজেন্টেশন করে। আমি এতটুকু বলে শেষ করতে চাই, কারণ এই মুহূর্তে এই টপিকটা নিয়ে, যেটা নিয়ে আমরা কথা বলেছি সিনেমাতে, সেটা নিয়ে কথা বলাটা খুবই দরকার। এর আগে কথা বললে আরও ভালো হতো, তবে ইটস নেভার টু লেট। আমরা চাই যে আমাদের যেই ভিতরকার মোটিভেশন আছে, যেই মোটিভেশন নিয়ে আমরা গল্পটা বলতে চেয়েছি, সেটা আপনাদের পর্যন্ত পৌঁছাক। আমি শুধু আসিয়ার গল্পের কথা বলবো না, আসিয়া তো একটা রিপ্রেজেন্টেশন। তবে আমি আপনাদেরকে কিন্তু একটা কথা আমাদের টিজারের ভিতরে ক্লিয়ার করে দিয়েছি, যেটা নিয়ে যদি আপনাদের বাই এনি চান্স কারো কোনো দ্বিমত থাকে। অনেকে প্রশ্ন করেছেন যে আমরা কি কোনো কিছু দিয়ে ইন্সপায়ার্ড নাকি, অন্য কোনো বিদেশি গল্প দিয়ে ইন্সপায়ার্ড নাকি। আমরা কিন্তু খুব সুন্দর করে প্রথম দিন থেকে জানিয়ে দিয়েছি যে দিস ইজ ইন্সপায়ার্ড ফ্রম ট্রু ইভেন্টস ইন বাংলাদেশ। এবং ইভেন্টস তার মানে কিন্তু আমরা শুধুমাত্র একজন আসিয়ার গল্প বলবো না, তবে আমাদের যেই ইস্যুগুলোকে অ্যাড্রেস করা দরকার, আমি একটু আগেই বলছিলাম যে এমন অনেক বার্নিং ইস্যুস আছে যেগুলোকে আমরা যদি অনেক কঠিনভাবে বলতে চাই, তো নিউজের মতো করে আপনারা দেখবেন, এরপরে একটু কষ্ট পাবেন, তারপর ভুলে যাবেন, স্ক্রল করবেন, অন্য কিছুতে চলে যাবেন, যেটা আমাদের জীবনটা এত ফাস্ট হয়ে গেছে, 3 সেকেন্ডের লাইফ টাইম। সেটা না করে আমরা চেয়েছি যে একটা গল্পের মাধ্যমে আপনাদেরকে এই সাবজেক্টের ইম্পর্টেন্সটা তুলে ধরতে, এবং সেটা যেন আপনাদের সাথে দিনের শেষে কানেক্ট করে, বোরিং ওয়েতে না, একটা এন্টারটেইনিং ওয়েতে, যেটা অনেক দিন আপনাদের ভিতরে যার রেশ রয়ে যাবে।
আপনারা দ্বিতীয়বার যেন একটু ভাবেন যে আমরা যা করছি অথবা যেভাবে ট্রিট করছি যত সহজে নিচ্ছি, ব্যাপারটা কি এতটাই সহজ? আর যাকে আমরা সমাজের পারফেক্ট মানুষ মনে করি না, যে স্যুট প্যান্ট পরে না, যে ভালো সোসাইটিতে বিলং করে না, চলে না, সে কি আসলেই নিকৃষ্ট মানুষ, নাকি সে তথাকথিত সাধারণ ভালো মানুষের থেকে অনেক গুণে ভালো? সিনেমা যখন আমরা যখন শুরু করছিলাম, যখন আমরা সিনেমার একেবারে প্রাথমিক দিক থেকে ছিলাম, একটা জিনিস কমন ছিল যে প্রত্যেক ফ্রেমে আমরা কোনো না কোনো রিলেশনের গল্প বলেছি, এবং সেই রিলেশনের সবচেয়ে বড় মূল ভূমিকা আসলে ফ্যামিলি ছিল। আমার প্রত্যেকটা গল্পের এক একটা জায়গা থাকে, তো এই গল্পটাকে আসলে ফ্যামিলির কাউকে বাদ দিয়ে অথবা হিউম্যান ইমোশনগুলোকে বাদ দিয়ে আমি বলবো যে এই গল্পটা আমি বলতে পারতাম না, কখনোই পারতাম না। তো মোটা দাগে বললে দিস ইজ অ্যাবাউট দ্য ফ্যামিলি, ফ্যামিলি ইজ ইম্পর্টেন্ট। তাছাড়া পার্সোনাল জার্নি আছে, বাট ফ্যামিলির গল্প পার্টিকুলারলি যেটা ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করে বানানো হয়, একটা ফ্যামিলির 5 জন সদস্য, 5 বয়সের, তারা প্রত্যেকেই দেখতে পাচ্ছে। সামহাও আমার কাছে এই গল্পগুলো বেটার লাগে। আমার কাছে মনে হয় যে ঈদের মতো একটা ফেস্টিভের সময় কেউ একজন ফ্যামিলির সবাইকে নিয়ে বের হয়েছেন, তার যেন এই চিন্তাটা একবারের জন্য না করতে হয় যে আমি আমার বাচ্চাকে নিয়ে এই সিনেমাটা দেখতে যেতে পারবো, আচ্ছা ঠিক আছে বাদ দিই, তাহলে সিনেমা না দেখি অন্য কোনো রেস্টুরেন্টে যাই। এই জিনিসটা করতে চাইনি। আমাদের এখানে দাদি নানিদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে আছেন দিলারা জামান ম্যাম। আমরা খুবই ফরচুনেট যে তাকে আমরা পেয়েছি। সেখান থেকে প্রত্যেক বয়স শুরু করে একেবারে শিশু শিল্পীর রিপ্রেজেন্টেটিভ হিসাবে আছে নৈরিতা। তো যেহেতু আমরা এভাবে করেই গল্পটা বলতে চেয়েছি, আমার মনে হয় দর্শক যখন দেখবেন তারা তাদেরকে কোনো না কোনো ক্যারেক্টার আসলে ওখানে খুঁজে পাবেন। রিয়েল স্টোরি দিয়ে যেহেতু ইন্সপায়ার্ড, তো গল্প দেখার সময় আপনারা অনেকেই যারা নিউজ পড়েন, যারা আশেপাশের সম্পর্কে জানেন, তারাও রিলেট করতে পারবেন যে আপনারা ঘটনাটা হয়তো কোথাও না কোথাও দেখেছিলেন, আপনাদের ক্লিক করতে পারে। তো তখন এটা আরও বেশি উপভোগ্য হয়ে ওঠে। আর দ্বিতীয় প্রশ্নের উত্তরের জন্য সবচেয়ে বেশি এফিশিয়েন্ট মানুষ হচ্ছেন আমাদের ডিস্ট্রিবিউটর টাইগার মিডিয়া। সো আমার মনে হয় এই প্রশ্নটার উত্তর সে বেটার দিতে পারবে। তবে আমি চাই যে যেই হলগুলোতে যাক, অডিয়েন্স যেখানে সিনেমাটা প্রপারলি দেখতে পারেন এমন জায়গাতেই আমরা যেতে চাই। সো ইনশাল্লাহ সব সিনেপ্লেক্স তো আমরা কভার করছি, এবং যতগুলো সিঙ্গেল স্ক্রিনে প্রপার দেখার ব্যবস্থা আছে, অডিয়েন্স ছবি দেখতে চায়, ফ্যামিলি অডিয়েন্স আসতে চায়, আমরা সেভাবেই আগাবো। আর অনেকগুলো ছবি নিয়ে টেনশন নেই, কারণ প্রত্যেকটা ছবি, আমি ট্রেলার দেখলাম, তো গতকালকেও আমি ট্রেলার দেখেছি দাগির। ইটস আ ফ্যান্টাস্টিক ট্রেলার। আমার কাছে গল্পটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে, বরবাদ আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে। সো প্রত্যেকটা ফিল্ম তার নিজস্ব একটা অডিয়েন্স ক্যারি করবে, আমি এটা জানি, কারণ আমি আমার নিজের ছবির গল্প জানি। তো বাকি 2টা ছবি অথবা 3টা ছবির থেকে আমার গল্প আলাদা। দর্শকের এমন হবে না যে আমি এই জনরার একটা গল্প দেখে ফেলেছি আর একটা গল্প না দেখলেও চলে। তারা 3টা গল্পই 3টা ডিফারেন্ট ফ্লেভার পাচ্ছে। বাকি গল্পগুলো দেখলে তো এটা আল্লাহ তাআলা যে সামর্থ্য দিলে অবশ্যই দেখবেন তারা। বাট দিস ইজ দ্য ইন্টারেস্টিং পয়েন্ট। এবং সিনেমা কিন্তু রোটেশন ওয়াইজ ঘুরতে থাকে। একটা সিনেমার সাকসেস কিন্তু ডিপেন্ড করে হচ্ছে লং রানে। দিস ইজ, আমার মনে হয় স্ক্রিপ্টিংয়ের সময় আমরা যে কথাটা বলি, আমাদের স্ক্রিন প্লে রাইটার মেহেদি হাসান মুন, তার খুব পছন্দের একটা লাইন আছে যে দিস ইজ নট আ স্প্রিন্ট, দিস ইজ আ ম্যারাথন। তো যদি গল্প দর্শকের ভালো লাগে, তাহলে গল্প দর্শকদের জোরেই গল্প টেনে কত হলে যাবে, কিভাবে ছড়িয়ে পড়বে, এটা আমরাও জানবো না। সো উই আর ওয়েটিং ফর দ্য ম্যাজিক। সিনেমার বাজেট যদি আপনি আমার কাছে রিয়েলি জানতে চান, যেটা আমাদের মেকিং কস্ট, যেটা আমাদের ইনভেস্টমেন্ট আমি বলবো প্রডিউসারের, সেটার বেশ অনেকাংশ আমরা অলরেডি রিকভার করেছি, বাট আমরা চুপচাপ ছিলাম। তার একটা বড় কারণ হচ্ছে আমরা যেহেতু অনেকদিন ধরে স্ক্রিপ্ট রাইটিংয়ে সময় দিতে পেরেছি, আমরা প্রথম দিন থেকে জানতাম যে কোন কোন ব্র্যান্ড আমাদের সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে। তো আমরা কোনো ব্র্যান্ডকে ফোর্সফুলি ইন্ট্রোডিউস করিনি, কিন্তু ভেরি স্মার্টলি আমরা অনেকগুলো সুন্দর প্লেসমেন্ট নিয়ে ডিল করেছি। আপনারা অনেকেই জানেন যে শান সিনেমা আমরা থিয়েটারে যতটা লং রান পেয়েছে, তার থেকে এক্সট্রিমলি ওয়েল বিজনেস করেছে যখন এটা ডাবড হয়েছে, যেটা সাউথের 3-4টা ল্যাঙ্গুয়েজে ডাবড হয়েছে, হিন্দিতে ডাবড হয়েছে। তো বিভিন্নভাবে সামহাও ছবিটা ছড়িয়ে গেছে। যেই কোম্পানি সেই ছবিটা ছড়িয়ে দিয়েছিল, যারা কিনেছিল ছবিটা, তারাই রাহিমের পরবর্তী ছবির কাজ যখন হচ্ছিল, পোস্ট প্রোডাকশনের কাজ, তারা তখন দেখেছেন এবং তাদের কাছে মনে হয়েছে যে আগের ছবির থেকে এটার সাবজেক্ট ম্যাটার আরও ভালো। সো তারা এবারও সেই রাইটস কেনার জন্য আলহামদুলিল্লাহ সেই ইচ্ছা পোষণ করেছেন। সো বিজনেস ওয়াইজ সিনেমা আলটিমেটলি স্মার্টলি হ্যান্ডেল করার কারণে আমার মনে হয় তারা তাদের অনেক কিছু আগে থেকে তুলে ফেলবে। তবে সিনেমার ক্রেডিট তখনই হবে যখন সিনেমা দর্শকদের সাথে হলে কানেক্ট করবে।
বাকি সব টাকা পয়সা এগুলো তো আসতেই থাকবে, এটা প্রডিউসারের ব্যাপার ভাই। আমরা কোনো তামিল তেলুগু ভাইব আপনাদের জন্য ক্রিয়েট করতে চাইনি, তবে আমরা আমাদের দেশের একটা ফিল্মের একটা দেশি ল্যাঙ্গুয়েজ, সিনেম্যাটিক স্টাইলিশ একটা ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করতে চেয়েছি, এবং আমাদের যে বাজেট আছে তার মধ্যেই আমরা হাইয়েস্ট লেভেলে গিয়ে সেটা করতে চেয়েছি, এবং সেটা কোনো না কোনো জায়গা থেকে আমরা কিছুটা হলেও আপনাদের সাথে কানেক্টেড হতে সফল হয়েছি। তার কারণ হচ্ছে আপনাদের রেসপন্সে আমরা সেটা টের পেয়েছি। আমাদের নিজেদের সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজে যদি আমি বলি, আমাদের দেশি সোয়াগ কি, আমাদের দেশি স্টাইল কি। আমি যদি আজকে স্যুট পরে হেলিকপ্টার থেকে নামি, আমি বলবো না যে এটা আমার দেশি সোয়াগ। আমার দেশি সোয়াগ তখন হবে যখন আমি আমার লুঙ্গিটা নিয়ে ক্যারি করতে পারবো স্টাইলিশ ওয়েতে। সো লুঙ্গিকে অনেকে অনেক সময় সিনেম্যাটিক জায়গা থেকে ডিমিন করেছেন, বাট আমরা চেয়েছি যে আমরা লুঙ্গিকে হিরো বানাবো, এবং যে কারণে আমি প্রাউডলি এখনো ক্যারি করছি। আমাদের ইউথদের ভিতরে না একটা ট্রেন্ড কাজ করে, চুলদারি না কাটার পিছনে কোনো কষ্ট নেই। আপনারা যদি কোনো কাজ না করেন তাহলে 7 মাস 6 মাস ফেলে রাখলে চুলদারি নিজের মতোই বড় হতে থাকবে। তবে আমি বারবার যেটা বলছিলাম, কষ্ট ওইটা না, কম্প্রোমাইজ না, স্যাক্রিফাইসও না, দিস ইজ আ পার্ট অফ মাই জব। সো আমি আমার কাজটাই করেছি। তবে যেটা করতে আমার পরিশ্রম করতে হয়েছে লিটারালি, সেটা হচ্ছে ওই 7 মাস এই ক্যারেক্টারটাকে বুঝতে সময় লেগেছে, এই ক্যারেক্টারটার মানসিক অবস্থাতে যেতে সময় লেগেছে। তো চুলদারি বড় করাটা কোনো ইস্যুই না আমার কাছে এটার সামনে। দিনের শেষে দর্শক যদি একটা নতুনভাবে একটা নতুন প্রেজেন্টেশন পায়, তাদেরকে যদি নতুন কিছু দিতে পারি ঈদে, 2 ঘন্টা 20 মিনিট 30 মিনিটের জন্য যদি একটা পুরো ফ্যামিলিকে আমরা বিনোদিত করতে পারি, একটা ইয়াং টিম প্রথমবারের মতো সিনেমা বানাতে এসেছে, তো তাদের জন্য এর থেকে বড় আর কি আনন্দের বিষয় হতে পারে।